লিসনার্স, গানের পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন আওয়ারে। সাথে আছে আমি নুসরাত, আর আপনারা শুনছেন রেডিও টুডে এফএম 89.6। আজ আমি কথা বলছিলাম নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশে কতটুকু মাত্রায় গ্রহণযোগ্য হতে পারে সেই প্রসঙ্গে। এই প্রসঙ্গে আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন জনাব সাব্বির চৌধুরী। তিনি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করে এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে উচ্চতর পড়াশোনা শেষ করে কর্মরত রয়েছেন। বাংলাদেশে তিনি এই ক্ষেত্রেই গবেষণার কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি সৌর বিদ্যুৎকে কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছেন। জনাব সাব্বির চৌধুরী, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন আওয়ারে। ধন্যবাদ স্যার। আমরা বিরতিতে যাবার আগে যে কথাগুলো বলছিলাম, যে শহরাঞ্চলে সৌরবিদ্যুৎকে যদি আরো জনপ্রিয় করতে হয় তবে জাতীয় খাতে এই জ্বালানি শক্তির অবদান থাকতে হবে। সেক্ষেত্রে সিস্টেমে একটি জটিলতা কাজ করছে, সেই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে একটু শেয়ার করবেন। 5 কিলোওয়াটের যে এক্সাম্পলটা আমি দিতে যাচ্ছিলাম, যদি 5 কিলোওয়াট আমাদের অ্যাভারেজ সানলাইট বাংলাদেশে আমাদের স্টাডিতে দেখা গেছে যে 8 আওয়ার্স পার ডে থাকে, তাহলে আমি ইউনিট পাচ্ছি 5 কিলোওয়াট থেকে 40 ইউনিট পার ডে পাচ্ছি। 40 ইউনিটের বর্তমান সাবস্ক্রিপশন প্রাইস 8 বা 9 টাকা যদি হয়, ধরেন 10 টাকা অ্যাভারেজ যদি ধরি, ইন্ডাস্ট্রিয়াল এবং রেসিডেন্সিয়াল ইউজ ধরলে 400 টাকা। তো 400 টাকা আপনি দৈনিক নিজে সেভ করতে পারছেন যদি সরাসরি সিস্টেমটা আপনার ন্যাশনাল গ্রিড সিস্টেম বা বাসার যে কোনো একটা আউটলেটে অথবা মিটারের টার্মিনেটিং পয়েন্টে কানেক্ট করে দেন। তো এটা আপনি যদি মান্থলি হিসাব করেন, সেখানে আপনি 12,000 টাকা সেভ করছেন। ইয়ারলি সেটা 1 লাখের উপর পেরে যাবে। তো দেখা যাচ্ছে যে 5 কিলোওয়াটের যে ইনভেস্ট আপনি করেছিলেন, সেটা রিটার্ন আপনি 2 থেকে 3 বছরের মধ্যে তুলে নিয়ে আসতে পারতেছেন। এরপরে সোলার একটা টিপিক্যাল অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে 25 বছর। নেক্সট 20 ইয়ার্স আপনি এখান থেকে বেনিফিট পাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে এটা যদি ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট করতে পারতো তাহলে এটা যারা কনজিউমার তারা অনেক বেশি লাভবান হতে পারতো, কিন্তু এই জিনিসটা আমাদের দেশে কোনোভাবেই প্রমোট করা হচ্ছে না। সেক্ষেত্রে কি আপনাদের কোনো উদ্যোগ রয়েছে বা আপনার নিজস্ব জায়গা থেকে কি কোনো উদ্যোগ নিয়েছেন? আমরা বেশ কয়েকটা সেমিনার আয়োজন করেছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে একটা, আইইবিতে একটা। বিভিন্ন ধরনের কোয়ারিজ পেয়েছি, বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তো এখানে কতগুলো ব্যারিয়ার আছে, যেমন ধরেন সিস্টেমটা লাগালেন আপনি, আপনার মিটারটা স্লো ঘুরবে। আবার উন্নত বিশ্বে দেখা গেছে যেটা যে একটা সিস্টেম ইউজ করে, ওটাকে বলা হয় নেট মিটারিং। নেট মিটারিং সিস্টেমটা হচ্ছে একটা মিটার, যে মিটারটা আপনি যদি ইলেকট্রিক প্রডিউস করেন, আপনি বাসায় নাই, কোনো রকম ইলেকট্রিসিটি ইউজ করছেন না, আপনার সমস্ত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অফ, সেক্ষেত্রে যে বিদ্যুৎটা আপনি ইউজ করছেন সেটা ন্যাশনাল গ্রিডে চলে যাচ্ছে। সেক্ষেত্রে মিটারটা রিভার্স ডিরেকশনে ঘুরে। এন্ড অফ দ্য মান্থ যদি আপনি ফুল মান্থ আপনি আউট অফ টাউন থাকেন, দেখা যাচ্ছে যে আপনি মাসের শেষে আপনার ইলেকট্রিসিটি বিল নেগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে হয় আপনাকে পে ব্যাক করে ইউটিলিটি কোম্পানি, অথবা আপনাকে ইনসেন্টিভ দেওয়া হয় যে নেক্সট মান্থের বিলের সাথে তোমাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো এই জিনিসগুলো যারা কনসার্ন অথরিটি আছে, ইলেকট্রিক পাওয়ার ইউটিলিটি কোম্পানিগুলো বাংলাদেশে আছেন, ওনারা যদি এই জিনিসগুলোতে একটু ফোকাস করেন, ওনারা যদি স্টাডি করেন, আমাদের কাছে পর্যাপ্ত ডাটা আছে যেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে ঢাকা শহরে যে রুফটপ সিস্টেমগুলো আছে, সেখান থেকে দৈনিক প্রায় 100 মেগাওয়াট ইউনিট প্রতিদিন তৈরি করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দেওয়া সম্ভব। তাহলে তো আমাদের দেশে মোটামুটি লোডশেডিং এর যে সমস্যাটা আছে সেটা থাকবে না বললেই চলে। ন্যাশনাল গ্রিডে যদি এভাবে করে আসলে রিনিউয়েবল এনার্জির কন্ট্রিবিউশনটা বেড়েই চলে, সেক্ষেত্রে আমাদের যারা কনজিউমার আছে তারাও এই ব্যাপারে অনেক আগ্রহী হয়ে যাবে, কি বলেন? অবশ্যই কনজিউমার মোটিভেশনের জন্য ওইটা নাম্বার ওয়ান সেলিং পয়েন্ট সত্যিকার অর্থে, কারণ এখন যে সিস্টেমগুলো করা হচ্ছে অফ গ্রিড, সেগুলো ওদের জন্য একটা লাইবিলিটিস তৈরি হয়ে যাচ্ছে যে এত এক্সপেন্সিভ সিস্টেম আমি কিনবো, আমি তো 1/3 দামে আইপিএস কিনতে পারতাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ওই সোলার সিস্টেমটার প্রতি ডিসকারেজ হচ্ছে। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম, তো এই সিস্টেমটার জন্য যদি অ্যাওয়ারনেস তৈরি করা হয়, আমরা চাই যে শুধু আমরা না, গভর্নমেন্ট লেভেল থেকে বা পাওয়ার অথরিটি থেকে জিনিসটাকে এডুকেট করা হোক যে অফ গ্রিড সিস্টেম না, ব্যাটারি ডিপেন্ডেন্ট না, তোমরা সরাসরি ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করো, তাহলে লোডশেডিং কমে যাবে। আপনি যেটা বলছেন 100% ডিসঅ্যাপিয়ার না করলেও বিশাল একটা পার্সেন্টেজ এক্সিস্টিং সিস্টেম থেকে পাম্প করে আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারি। তো এই উদ্যোগটি যদি কার্যকরী করা হয় তাহলে আমাদের জাতীয় খাতে বেশ অনেকখানি অবদান রাখতে পারবে রিনিউয়েবল এনার্জি। লিসনার্স, কথা তো চলতেই থাকবে, এ পর্যায়ে চলে যাব একটি গানে। থাকছে ফাহমিদা চৌধুরীর রবীন্দ্রসঙ্গীত সখী ভাবনা কাহারে বলে। সখী গ্রিন আওয়ার।
বন্ধুরা, গানের পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন আওয়ারে। সাথে আছে আমি নুসরাত, আর আপনারা শুনছেন রেডিও টুডে এফএম 89.6। আজ আমি কথা বলছিলাম নবায়নযোগ্য জ্বালানি আমাদের দেশে কতটুকু মাত্রায় গ্রহণযোগ্য হতে পারে সেই প্রসঙ্গেই। এই প্রসঙ্গে আমার সাথে আলোচনায় উপস্থিত আছেন জনাব সাব্বির চৌধুরী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের টেক্সাসে উচ্চতর পড়াশোনা শেষ করেছেন। এখন ওখানেই কর্মরত আছেন এবং পাশাপাশি তিনি সৌরবিদ্যুৎ নিয়ে বাংলাদেশে গবেষণারত রয়েছেন। জনাব সাব্বির চৌধুরী, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন আওয়ারে। ধন্যবাদ নুসরাত। গানে যাবার আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, যদি রিনিউয়েবল এনার্জি, স্পেশালি যদি সোলার এনার্জি আমাদের দেশের ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট করে, তাহলে পাওয়ার ক্রাইসিসের অনেকটাই কমে যাবে। এছাড়াও আরও কিছু নবায়নযোগ্য জ্বালানির কথা আমরা জানি, যেমন উইন্ড মিলের কথা আমরা জানি যে উন্নত বিশ্বে বেশ ব্যাপক মাত্রায় এই উৎসটি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে এই ক্ষেত্রটি কতটুকু পজিটিভ হতে পারে বলে আপনার মনে হয়? আপনি ঠিকই বলেছেন। একটু বেরিয়ার এখানে আছে যে উইন্ডের ইউনিফর্ম ফ্লোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় না, কিন্তু আবার বেশ কিছু অঞ্চলে বেশ ভালো পাওয়া যায়, যেমন কোস্টাল এরিয়াগুলো যদি ধরেন, তারপরে মাউন্টেন যে এরিয়াগুলোতে আছে, আমার হিল ট্রেক্স যে এরিয়াগুলো আছে। তো আমি যেটা ক্যালিফোর্নিয়াতে খেয়াল করেছি, নাপা ভ্যালি যে ফেমাস জায়গাটা, তো ওখানে ওদের প্রায় 10,000 প্লাস উইন্ড মিল সিরিয়াল কানেকশনে লাগানো। তো ওরা যে বেনিফিটটা নেয় সেটা হচ্ছে একপাশে মাউন্টেন বাতাসটাকে অবস্ট্রাক্ট করে বাতাসটাকে ইউনিফর্ম ফ্লো অটোমেটিক ন্যাচারালি তৈরি হচ্ছে। এই ধরনের সিনারিও বাংলাদেশের অনেক মাউন্টেনিয়াস এরিয়াতে পাবেন, রাঙামাটি পাবেন, খাগড়াছড়ি পাবেন, কোস্টাল এরিয়াতে তো অবশ্যই পাবেন, যেহেতু সমুদ্রের একটাই সব ন্যাচারাল উইন্ড আপনি পাচ্ছেন। সোলারের পাশাপাশি উইন্ড মিলে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারেন, যেটা হাইব্রিড সিস্টেমে চলবে। দিনের বেলা সোলার এবং উইন্ড এবং রাত্রেবেলা উইন্ড, টোটাল একটা কম্বিনেশন আপনার একটা হিউজ পাওয়ার আমরা ফ্রি তৈরি করতে পারছি। তো আপনি যেটা বলছিলেন যে উন্নত বিশ্বে জাতীয় খাতে অবদান রাখতে গেলে নবায়নযোগ্য জ্বালানি অনেক বেশি ভূমিকা রাখছে, সেক্ষেত্রে আমাদের দেশের বিদ্যুতের জাতীয় খাতে যদি এ ধরনের একটি অবদান রাখতে হয়, তবে নবায়নযোগ্য জ্বালানির সাকসেস রেটটা এক্ষেত্রে কি হতে পারে বলে আপনার মনে হয়? আমি সত্যিকার অর্থে বর্তমান পরিস্থিতিতে ইনিশিয়েটিভকে বলবো খুবই ভালো ইনিশিয়েটিভ গভর্নমেন্ট লেভেলে, এবং যারা শিক্ষিত সমাজ সবার মধ্যেই খুব ভালো ইনিশিয়েটিভ। কিন্তু বলতে গেলে যে জিনিসটা বারবার বলতে হয় সেটা হচ্ছে কিছু অ্যাওয়ারনেসের সমস্যা অবশ্যই। আর যারা কনসার্ন অথরিটি আছেন ওনাদের জিনিসটা সচেতনতার মাধ্যমে বিবেচনা করে জিনিসটাকে স্লোলি ফেজ বাই ফেজ ইমপ্লিমেন্ট করা আমার মনে হয় না এমন কোনো জটিল কাজ। কারণ যখন উন্নত বিশ্বে আপনি চায়নায় বলেন, চায়না তো আমাদের জাস্ট ধরুন 10 ইয়ার্স অ্যাডভান্স যদি ইকোনমিক্যালি চিন্তা করেন। এরা অলরেডি ইমপ্লিমেন্ট করছে নেট মিটারিং সিস্টেম, ওরা অলরেডি ইমপ্লিমেন্ট করছে উইন্ড মিল সিস্টেম। বাসার রুফটপে আপনি যদি সাংহাই যান, যদি ন্যানজিং যান, শহরগুলোয় দেখবেন উপরে সোলার প্যানেল, পাশাপাশি একটা উইন্ড মিল লাগানো, দুইটা হাইব্রিড সিস্টেম করে ওরা নেট মিটারিং সিস্টেমে বাসার সিস্টেমে ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট করছে। সামওয়াট এটা ম্যান্ডেটরি কিছু কিছু সিটির জন্য, বাট আমরা ম্যান্ডেটরি চাই না। আমরা চাই অ্যাওয়ারনেসটা তৈরি হোক। আমরা চাই পাওয়ার অথরিটি টিভির অ্যাডভার্টাইজ বলেন, রেডিওতে বলেন বা পেপারে বলেন, এটার উপর লেখালেখি হোক, আলোচনা হোক, এটা ভায়াবিলিটি স্টাডি করা হোক, করে সেটা আস্তে আস্তে আমরা করলে এক সময়, আজকে না হোক কালকে না হোক 5 to 10 ইয়ার্সে আমরা এটার বেনিফিট পাবোই। আপনি অ্যাওয়ারনেসের কথা বলছিলেন, আপনি এই অ্যাওয়ারনেস নিয়ে বেশ কিছু কাজ করেছেন বলেছিলেন। আমরা যেটা করেছিলাম অনগ্রিড সিস্টেমটাকে, নেট মিটারিং সিস্টেমটার যে বেনিফিটগুলো সেগুলো আমরা বিভিন্ন ডেটা কালেক্ট করেছি, বিভিন্ন ধরনের সোলার প্যানেল কম্বিনেশন ইউজ করে ডেটাগুলো আমরা বিভিন্ন সেমিনারে শেয়ার করেছি। তারপর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আমরা সেখানে প্রজেক্টরের মাধ্যমে যে ডাটাগুলো দেখিয়েছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি, খুব ভালো অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, খুব লিমিটেড ক্রাউডের মধ্যে হলেও। যারা রিয়েলি জানতে চায়, জানতে চেয়েছেন, ওরা পরবর্তীতে ফলো আপ হিসেবে আমাদেরকে কল করেছেন, আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এমনকি সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারাও আমাদেরকে ফোন করেছেন, বিভিন্ন ডাটা চেয়েছেন, আমরা প্রোভাইড করেছি। কিন্তু আনফরচুনেটলি ওখানেই জিনিসটা থেমে গেছে। আমি চাই জিনিসটা কন্টিনিউশন থাকুক। আচ্ছা, আপনার সাথে গানের বিরতিতে যাওয়ার সময় যে কথাগুলো হচ্ছিল, তখন আপনি বলেছিলেন যে একজন আজকেই আপনাকে প্রমিস করেছে যে ন্যাশনাল গ্রিডে যেন সোলার প্যানেলে যেই এনার্জিটুকুই জেনারেট হচ্ছে সেটা সে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে যে কনভার্টারটা লাগানোর কথা, সেটা নিজের বাসায় উনি ইনস্টল করবেন। এ প্রসঙ্গে একটু বলবেন। জি, আজকে সকালেই একজন সাবস্ক্রাইবের সাথে মিট করেছি, যিনি অলরেডি 5 কিলোওয়াট ব্যবহার করেন অফ গ্রিড সিস্টেম হিসেবে।
তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, যেটা খুবই ডিসকারেজিং আমাদের জন্য যারা সোলার উপর কাজ করি, কারণ একটাই কারণ অ্যাওয়ারনেসের সমস্যা। তো আমি যখন আমার ডেটা প্রেজেন্ট করলাম, উনি প্রমিস করেছেন যে উনি অন গ্রিডে সুইচ করবেন উইদিন উইক অর টু। তো হোপফুলি এই ধরনের অ্যাওয়ারনেস যদি আমরা ডোর টু ডোর তো সম্ভব নয়, আমাদের ওরকম রিসোর্স নেই, বাট আমাদেরকে যদি সহায়তা করে আপনাদের মতো অর্গানাইজেশন, রেডিও বলেন, টেলিভিশন বলেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো যদি সহায়তা করে, তাহলে এই ধরনের সাবস্ক্রাইবার আস্তে আস্তে মুভ করবে এবং ন্যাশনাল কন্ট্রিবিউটর হবেন এক একজন ইন্ডিভিজুয়ালি। তো স্যার, এবারে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, যদি একজন কনজিউমার তার সোলার প্যানেল থেকে যে এনার্জিটুকু গেইন করে সেটির মাধ্যমে তিনি যদি ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট করতে চান, তবে সেক্ষেত্রে তার করণীয় কি? অফ গ্রিড সিস্টেমে যে ইনভার্টারটা ইউজ করা হয় সেটা গ্রিড টাই সিস্টেমে ইউজ করা যাবে না। গ্রিড টাই সিস্টেমের ইনভার্টারগুলোর একটা ফাংশনালিটি হচ্ছে সে গ্রিড সিস্টেমের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজটা রিচ করে সে নিজে জেনারেট করে সেটাকে পাম্পিং করে গ্রিড সিস্টেমে। তো অফ গ্রিড সিস্টেমে সেই ক্যাপাবিলিটি নাই। এখানে একটু প্রাইস ডিফারেন্সের ব্যাপার আছে ডেফিনেটলি, বাট আপনি কম্পেনসেট করবেন এই প্রাইসটা যদি ব্যাটারিকে বাদ দিয়ে দেন অফ গ্রিড সিস্টেম থেকে, সেই ব্যাটারির কস্টটা যদি আপনি ইনভার্টারে ইউজ করেন, তাহলে আপনি যেটা অফ গ্রিড ইনভার্টার থেকে অন গ্রিড ইনভার্টার সুইচ করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি অন গ্রিড সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছেন। আমরা এভাবে করেই আসলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমাদের জ্বালানির যে সমস্যা রয়েছে বা আমাদের যে জ্বালানি শক্তির যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা অনেকটাই দূর করে ফেলতে পারবো এবং জাতীয় খাতেও সেটা কন্ট্রিবিউশনটা অনেক বেশি হবে। বন্ধুরা, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এবারে চলে যাব একটি গানে। আমরা শুনে নেব আপনার পছন্দের একটি গান। ধন্যবাদ নুসরাত। মান্না দে অবশ্যই, পৌষের কাছাকাছি রোদ মাখা দুপুরে। আমরা তাহলে এই গানটি শুনে নিচ্ছি এবং গানের পরপরই চলে যাব গ্রিন নিউজে। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, দেখা আর না দেখার কাছাকাছি কোনো রং, চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। ভাববো কি কথা সে, ভাববো কি বিলাসে, মায়া জাল বুনবো কি তখনো, দু একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো। সে বাতাস পাশে কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে, বোঝা আর না বোঝার কাছাকাছি কোনো গান, ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি